আসসালামু আলাইকুম। হ্যালো, এইচএসসি 27 ব্যাচ। কি অবস্থা সবার? তোমাদের উচ্চতর গণিতের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়কের একদম প্রথম লেকচার। এই ভিডিও সিরিজে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে প্লেলিস্ট আকারে দিয়ে দিব। আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারাও চাইলে ভিডিওটা দেখতে পারবে, এবং যারা অনলাইনে ভিডিও দেখতে চাচ্ছ তারাও চাইলে কি করতে পারবা, ভিডিওটা দেখতে পারবে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারবা। তাহলে চলো শুরু করি। ম্যাট্রিক্স নির্ণায়ক আলোচনার প্রথমে আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের আবিষ্কারককে। যে কোনো একটা কনসেপ্ট জানার আগে তার আবিষ্কারককে, কে ইনভেনশন করছে, আমাকে সেটা জানতে হবে। তো চলো প্রথমে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আবিষ্কারককে সেটা শিখি। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের আবিষ্কারকের নাম মনে রাখলে চলবে, আমাদের সালগুলা মনে রাখার দরকার নাই। বায়োলজিতে সাধারণত সালগুলা খুব বেশি কাজে দেয়, ম্যাথে সাল লাগবে না। প্রথম যে ইনফরমেশন, ম্যাট্রিক্স নির্ণায়কের ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিছে জে জেমস জোসেফ সিলভেস্টার। জে আমরা এই শর্ট ফর্মে মনে রাখবো। জেমস জোসেফ সিলভেস্টার নামক একজন গণিতবিদ সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণা দিছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তাকে ফাদার অফ ম্যাট্রিক্স বলা হয় না। ফাদার অফ ম্যাট্রিক্স বলা হয় কাকে? বিপরীত ম্যাট্রিক্সের যে কনসেপ্ট দিছে, বিপরীত ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্ট যিনি দিছে ব্রিটিশ গণিতবিদ আর্থার ক্যালি বা আর্থার কালি, ওনাকে বলা হয় ফাদার অফ ম্যাট্রিক্স, অথবা ওনার আরেকটা নাম হচ্ছে মেম্বার অফ দ্য থিওরি অফ ম্যাট্রিক্স। একই কথা, ফাদার অফ ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্স যে কোনো একটা কনসেপ্ট বা যে কোনো একটা পড়াশোনা, যে কোনো একটা বিষয়, সেটা যদি কেউ আবিষ্কার করে তাইলে এটার বাস্তব জীবনে প্রয়োগ আমাদের অবশ্যই লাগবে। যেমন আমরা যে নিউক্লিয়ার ফিশন আর ফিউশন বিক্রিয়া পড়ছি, ক্লাস 9-10-এ পড়ছি, এইগুলার প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল হচ্ছে তোমার অ্যাটমিক বোমা বা এরকম পারমাণবিক বোমা, যেগুলো বোমার ক্ষেত্রে বা পারমাণবিক চুল্লির ক্ষেত্রে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে, এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাইলে আসো আমরা এই যে ম্যাট্রিক্সের বাস্তব জীবনে যে অ্যাপ্লাই আছে সেই অ্যাপ্লাইটা একটু দেখি। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ, উনি যদিও ম্যাট্রিক্সের ব্যবহার কোয়ান্টাম বলবিদ্যায় করছে সে কারণে পপুলার না, উনি আরেকটা কারণে খুব বেশি পপুলার। সেটা হচ্ছে হাইজেনবার্গ সবচেয়ে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে তার অনিশ্চয়তা নীতি। আমি এই বিষয়ে একটু করে আলোচনা করব। অনিশ্চয়তা নীতি, এটা তোমাদের ফিজিক্সের সাথে রিলেটেড। অনিশ্চয়তা নীতি, অনিশ্চয়তা নীতিটা তোমরা এভাবে মনে রাখতে পারো। সেটা হচ্ছে দুইটা বস্তু, আমরা একটা বস্তুর অবস্থান চিন্তা করলাম, একটা বস্তুটার প্রথমে নিচ্ছি ভরবেগ। কোন একটা বস্তুর ভরবেগ যদি পাওয়া যায় তাহলে তার অবস্থান অনিশ্চিত হবে। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, অবস্থান অনিশ্চিত। আর কোন একটা বস্তুর যদি অবস্থান নিশ্চিত হয়, অবস্থান যদি পাওয়া যায় তাহলে তার ভরবেগ অনিশ্চিত। এইটাকে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে মনে রাখতে পারি। সেটা হলো, কথার কথা, তুমি যদি খুব ভালো পড়াশোনা করো তাহলে তোমার ভালো রেজাল্টটা নিশ্চিত, কিন্তু তুমি যদি ভালো পড়াশোনা না করো কিন্তু তুমি আশা করতেছো অনেক ভালো রেজাল্ট করবা, এটা পুরোপুরি অনিশ্চিত একটা বিষয়। ঠিক সেম, তুমি যদি ভরবেগ কি করো, ভরবেগ নিশ্চিত করতে পারো তাহলে বস্তুর অবস্থান অনিশ্চিত হবে, আর যদি অবস্থান নিশ্চিত করতে পারো বস্তুর ভরবেগ অনিশ্চিত হবে। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতির জন্য সবচেয়ে বেশি পপুলার। এবং এই হাইজেনবার্গ ম্যাট্রিক্সকে কোথায় ব্যবহার করছে? তার কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহার করছে। কোয়ান্টাম বলবিদ্যা নিয়ে তোমরা ফিজিক্সে পড়বা, অথবা উপরের ক্লাসে অনার্সে উঠলে তোমরা তখন পড়বা। আমরা এখন ম্যাট্রিক্সের বাস্তব জীবনে ব্যবহার পড়ব। ম্যাট্রিক্সের বাস্তব জীবনে ব্যবহার দেখো। ম্যাট্রিক্সকে আমরা দুইভাবে ম্যাট্রিক্সের ব্যবহার শিখব। প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ব্যবহার, দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে স্যার বিপরীত ম্যাট্রিক্সের ব্যবহার। ম্যাট্রিক্সের ব্যবহার কি দেখো, ম্যাট্রিক্সের সাহায্যে হচ্ছে যে কোনো তথ্য পরিবেশন করা যায়। তথ্য মানে তুমি কোনো একটা গল্প শুনছো, কোনো একটা ইনফরমেশন জানছো, সেটা প্রেজেন্ট করা, তথ্য পরিবেশন করা যায়। এবং ক্রেতা বিক্রেতা কর্তৃক যে কোনো একটা বিল নির্ধারণ করা যায়। এই যে আমরা বাজার করি, আমি একটু পরে তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। ক্রেতা বিক্রেতা কর্তৃক যে কোনো একটা বিল করি, সেটাকে সাধারণ আমরা একটা বিল হিসাবে দেখি, বাট ওই বিলটাকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করা যায়। এরপর সেটা হচ্ছে মজুতকৃত বিভিন্ন প্রকার জিনিসের পরিমাণ। মনে করো
একজন খামারি বা একজন মজুদদার, যিনি আড়তদার বলে, ওনারা যে বিভিন্ন বস্তু আলু হোক, চাল হোক, ডাল হোক মজুদ করে, কি পরিমাণ মজুদ করবে, কখন বাজারে ছাড়বে, এই বিষয়গুলা তোমরা অনার্স উঠলে মূলত ইকোনমিক্সে যদি পড়ো তাহলে ম্যাট্রিক্সে তুমি প্র্যাকটিক্যাল লাইফে এক্সাম্পল গুলা বুঝতে পারবা। এইচএসসি তে আপাতত এতটুকু জানলেই চলবে। এবার হচ্ছে নির্দিষ্ট সময় আনতে লাভ বা ক্ষতি, মানে কোনো একটা বস্তু তুমি মজুদ করছো বা কোনো একটা বস্তু তোমার কাছে আছে, তুমি কতদিন বস্তুটাকে রেখে দিলে একটা লাভ করতে পারবা, কতদিন রাখলে ক্ষতিতে পড়বা, এই বিষয়গুলো হচ্ছে ম্যাট্রিক্সের বাস্তব জীবনে ব্যবহার। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ব্যবহার। বিপরীত ম্যাট্রিক্সের ব্যবহার হচ্ছে, এটা আমরা প্র্যাকটিক্যালি করব ম্যাট্রিক্স চ্যাপ্টারে বেশ কয়েকটা লেকচার পর। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করা যায়। সমীকরণ জোট তোমরা ক্লাস 9 এবং 10-এও সমীকরণ জোটের সমাধান করছো। কোন ধরনের সমীকরণের সমাধান করছো? সেটা হচ্ছে তোমরা দুইটা সমীকরণ সমাধান করছো। কোন কোন পদ্ধতিতে করছো স্যার? প্রতিস্থাপন, অপনয়ন এবং আরো গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে। তোমরা এইচএসসি তে আসি আরো দুই ধরনের প্রতিস্থাপন, আরো দুই ধরনের সমীকরণ সমাধান পদ্ধতি পড়বা। প্রথম যে সমীকরণ সমাধান পদ্ধতি সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে নির্ণায়ক বা ক্র্যামার রুলসের সাহায্যে সমীকরণ সমাধান পদ্ধতি। এবং সম্ভাবনা তত্ত্ব, সম্ভাবনা তত্ত্ব, উচ্চতর অর্থনীতি এবং শেয়ার বাজারে ক্রয় বিক্রয়, এগুলো হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ব্যবহার। এইসব বিষয়ে তোমরা অনার্সে আসলে আরো বিস্তারিত জানতে পারবা। আমরা এবার বাস্তব জীবনে আমাদের এইচএসসি লাইফে কাজে লাগবে এরকম একটা এক্সাম্পল দিয়ে ম্যাট্রিক্সকে পরিচিত হচ্ছি ম্যাট্রিক্সের সাথে। ম্যাট্রিক্সটা হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন কনসেপ্ট, তাইলে আমি এখানে একটা এক্সাম্পল দিলাম। সেটা হচ্ছে, আমি যেহেতু তোমাদের ম্যাথ পড়াই, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, আমার একটা স্টুডেন্ট, কথার কথা একটা স্টুডেন্ট আমি নাম ধরলাম এক্স, একটা স্টুডেন্ট এক্স, একটা স্টুডেন্ট, এই এক্স স্টুডেন্টটা সে প্রত্যেকদিন, সে ম্যাথে খুব ভালো এবং তার ম্যাথ পড়তে ভালো লাগে। সে কি করলো? সে প্রত্যেক দিন ম্যাথ পড়বে, হয় ম্যাথ ফার্স্ট পেপার পড়বে, না হয় ম্যাথ সেকেন্ড পেপার পড়বে। তাহলে যে কোনো একটা পেপার পড়ার জন্য, ম্যাথ ফার্স্ট পেপার বা ম্যাথ সেকেন্ড পেপার পড়ার জন্য সে কি করলো? সে একটা রুটিন করলো। রুটিনে দেখা যাচ্ছে যে সে শনিবারে 2 ঘন্টা ম্যাথ ফার্স্ট পেপার পড়বে, 4 ঘন্টা ম্যাথ সেকেন্ড পেপার পড়বে। এভাবে করে সে শুক্রবারে 3 ঘন্টা ম্যাথ ফার্স্ট পেপার পড়বে, 2 ঘন্টা ম্যাথ সেকেন্ড পেপার পড়বে। তাহলে এটা হচ্ছে তার বানানো রুটিন, পড়ার রুটিন। তোমরা ইতিমধ্যে যে যতটুকু পড়াশোনা করে আসছো সবাই একটা রুটিন মেনটেন করছো কোনো না কোনো ভাবে। তাহলে এরকম তোমরা ছক করে উপরে বার দিয়ে এরকম একটা রুটিন করো। এটা হচ্ছে একটা পড়ার রুটিন, খেয়াল করো, এটা হচ্ছে পড়ার রুটিন, পড়ার রুটিন। তাইলে এই পড়ার রুটিনটাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে বানাবো। এই যে পড়ার রুটিনটাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে বানাইলাম। এখন সেম এখানে যে ইনফরমেশন, যে ঘন্টা গুলা দেওয়া আছে, সেই ঘন্টাগুলা বা মিনিট গুলা, ঘন্টা মূলত এটা ঘন্টায় দেওয়া আছে, এই যে কত ঘন্টায়, ঘন্টাগুলো আমরা এখানে বসাইলাম। তো এখানে যে বিষয়টা শিখলাম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করার জন্য, সবার আগে তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা ক্যাপিটাল লেটার লাগবে। ক্যাপিটাল লেটার, একটা ক্যাপিটাল লেটারের মাধ্যমে আমরা একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। তারপর এখানে দেখা যাচ্ছে আমরা একটা ব্র্যাকেট ইউজ করছি, এই যে এই ব্র্যাকেট, ব্র্যাকেট বা বন্ধনী। ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য একটা বন্ধনী লাগবে। এরপর আমার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে কিছু না কিছু বসাতে হবে। এই যে এখন যারে বসাইলাম 2 3 4 0 4 2 3, এই যে সংখ্যাগুলো বসাচ্ছি, এই সংখ্যাগুলোর নাম হচ্ছে ম্যাট্রিক্সের এন্ট্রি, অথবা আরেকটা নাম আছে সেটা হচ্ছে ভুক্তি, অথবা আরেকটা নাম আছে সেটা হচ্ছে এভরি এলিমেন্ট। তাহলে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করার জন্য যে কোনো তথ্য, এটা হচ্ছে একটা তথ্য বা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন, ইনফরমেশন। এই ইনফরমেশনটাকে আমরা যদি ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে যাই, আমার 3টে জিনিস লাগবে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে হবে স্যার, তারপর একটা ব্র্যাকেটের মাধ্যমে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে হবে, ব্র্যাকেট বা বন্ধনী, আমরা আরেকটু পরে পড়বো কয় ধরনের বন্ধনী ব্যবহার করা যায়। এরপর ম্যাট্রিক্সের ভিতরে কিছু একটা এন্ট্রি দিতে হবে, এন্ট্রি অথবা ভুক্তি দিতে হবে, এই যে এন্ট্রি অথবা ভুক্তি দিতে হবে, এন্ট্রি, ভুক্তি বা এভরি এলিমেন্ট।
তাহলে আশা করি আমরা যে কোনো একটা পড়ার রুটিন বা যে কোনো একটা ইনফরমেশনকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করার জন্য কি লাগবে সেটা আমরা বুঝতে পারছি। এবার আমরা পরবর্তী টপিকে যাব। এবার বাস্তব জীবনে ব্যবহার হিসেবে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম। বাস্তব জীবনে যেটা দেখা যায়, তোমার আমাদের যাদের মা বাবা আছে সবার ক্ষেত্রে মা কি করে বাজারে একটা লিস্ট করে দেয়, বাবা সেই বাজারগুলো বাজার থেকে গিয়ে নিয়ে আসে। আবার বাজার থেকে আসার পর বাবা কিন্তু ওই বাজারের লিস্টটা মাকে জমা দিতে হয়, কয় টাকা খরচ হইলো, কয় টাকা হইলো সেভ হইলো, কয় টাকা দিয়ে কি করা হইলো, এইরকম হিসাব দিতে হয়। তাহলে দেখো এরকম তোমার আমি এটা মায়ের ছবি দিলাম, তোমার মা বাজারের লিস্ট দিল, বললো যে বাজার থেকে গিয়ে চাল আনো, ডাল আনো, তেল আনো। তাহলে চাল ডাল তেল যদি আনতে হয়, এখন পরিমাণও লিখে দিছে, বললো যে 4 কেজি 10 কেজি চাল আনো, 2 কেজি ডাল আনো, 5 লিটার তেল আনো। তেল কিন্তু আবার কেজিতে কিনে যাবে না, এটাও মাথায় রাখতে হবে। তারপর তোমার টাকার পরিমাণ, এখন বাবা বাজারে গেলেন, বাবা বাজারে যাওয়ার পর বাজার করলেন, ভালো দোকান থেকে কিনলেন, কিনে আনার পর বাবা একটা হিসাব করে দিলেন, উনি চাল কিনছে 750 টাকার, তারপর উনি ডাল কিনছে 250 টাকার, উনি তেল কিনছে 950 টাকার। তাহলে এখানে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, এই ইনফরমেশনটাকে আমরা এখন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। ইনফরমেশন যেটা পাচ্ছি, যে তালিকাটা পাইলাম, এটাকে আমরা এখন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। ম্যাট্রিক্স অথবা এই লেখাটাকে আমরা এভাবে লিখতে পারি, ম্যাট্রিসেস, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ম্যাট্রিক্স আকারে যদি প্রকাশ করি, আকারে প্রকাশ। প্রথমে আমার যে বিষয়টা জানা লাগবে, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করার জন্য আমরা একটু আগে করছি, একটা ক্যাপিটাল লেটার লাগবে। আমি আমার নামের অক্ষর দিলাম এম, এভাবে একটা স্টার্ট করতে হবে টেবল। তাহলে এখানে আমরা প্রথমে ইনপুট দিব, প্রথম ইনপুট এখানে আছে কত, চাল, এরপরে আছে ডাল, এরপরে আছে তেল, ইনপুট দিলাম, ইনপুট বা এন্ট্রি বলতে পারি। তারপর চালের পরিমাণ হচ্ছে 10 কেজি, ডালের পরিমাণ হচ্ছে 2 কেজি, তেলের পরিমাণ হচ্ছে 5 লিটার। এরপর টাকার পরিমাণ, টাকার পরিমাণ হচ্ছে 750 টাকা, 250 টাকা এবং 950 টাকা। তাহলে হইলটা কি, এখন এই যে ইনফরমেশন টেবল, এটাকে আমরা ম্যাট্রিক্স বা ম্যাট্রিসেস আকারে প্রকাশ করে ফেললাম। তাহলে আশা করি তোমরা যে কোনো ইনফরমেশনকে, আমি এখানে দুইটা এক্সাম্পল, বাস্তব জীবন এক্সাম্পল দেখাইছি, এই যে কোনো ইনফরমেশনকে তোমরা এখন কি আকারে প্রকাশ করতে পারবা, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবা। তাইলে চলো আমরা ম্যাট্রিক্সের পরবর্তী ধাপে যাই। এবার আসি, হোয়াট ইজ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা আসলে কি। দেখবা যে এইচএসসি তে একটা স্টুডেন্ট পড়া শুরু করার আগে হায়ার ম্যাথে সবার আগে যে টপিকটা পড়বে, বা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের একদম প্রথম টপিক হচ্ছে ম্যাট্রিক্স। তো তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসের সাথে ম্যাট্রিক্স কনসেপ্টটা সম্পূর্ণ নতুন। মূলত ম্যাট্রিক্স তুমি কার, একটা ডায়লগ আছে, ম্যাট্রিক্স তুমি কার। ম্যাট্রিক্স হচ্ছে একটা ইনফরমেশন টেবলকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যাচ্ছে। আবার ম্যাট্রিক্স হচ্ছে একটা সমীকরণ সমাধান পদ্ধতি, ম্যাট্রিক্স হচ্ছে সমীকরণ জোটের সমাধান পদ্ধতি। তাই ম্যাট্রিক্স হচ্ছে তথ্য পরিবেশন। আমরা এতক্ষণ পর্যন্ত তথ্য পরিবেশন করছি, তথ্য পরিবেশন থেকে আমরা কি করতে পারি, তথ্যকে সমীকরণ বানাতে পারি, এবং সমীকরণ বানানোর পর সমীকরণ জোটকে আমরা সমাধান করে অজানা রাশির মান বের করতে পারি। এই জায়গায় আমি একটা কথা বলি, যেমন তোমরা নবম দশম শ্রেণীতে যে কাজটা করছো, 2x প্লাস 3y, আমরা একটা ইকুয়েশন লিখতেছি ইকুয়াল 4, আরেকটা ইকুয়েশন লিখলাম 3x প্লাস 4y ইকুয়াল 9। আমরা দুইটা ইকুয়েশন লিখছি, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা সমীকরণকে তুমি যদি সমাধান করতে যাও, তোমার হাতে 3টে অপশন আছে। নবম দশম শ্রেণী যেহেতু পাস করে আসছো, তোমার হাতে 3টে অপশন আছে। প্রথম যে অপশন, সেটা হচ্ছে তুমি এই সমীকরণটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারো।
এরপর যে অপশন সেটা হচ্ছে তুমি এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারো। এরপর তোমার হাতে থার্ড অপশন হচ্ছে তুমি আরগুণন পদ্ধতিতে সমাধান করতে পারো। আরগুণন অথবা আরগুণন না বলে এটাকে আমরা আরেকটা নামে নামকরণ করতে পারি, সেটা হচ্ছে বজ্রগুণন। বজ্রগুণন, আরগুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে পারো। তাহলে এই প্রতিস্থাপন, অপনয়ন, আরগুণন বা বজ্রগুণন এটা আমরা কয়টা সমীকরণের উপর অ্যাপ্লাই করতে পারতেছি? আমরা হচ্ছে দুইটি সমীকরণ সমাধান, দুটি সমীকরণ সমাধান, দুইটি সমীকরণ সমাধানের জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আরগুণন বা বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমি যদি তোমাকে এখানে সমীকরণ একটা বাড়িয়ে দিই, এখানে আমরা একটা সমীকরণ দিলাম x প্লাস 2y ইকুয়াল 7, সমীকরণ আরেকটা বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাইলে তিনটা সমীকরণকে একসাথে যদি সমাধান করতে যাও, তোমার প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আরগুণন বা বজ্রগুণন পদ্ধতি একটাও কাজে আসবে না। তখন তোমাকে নতুন ধরনের সমীকরণ সমাধান পদ্ধতির সাথে পরিচিত হতে হবে। এই নতুন ধরনের সমীকরণ সমাধান পদ্ধতির প্রথম যেই পদ্ধতি সেটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি। মূলত ম্যাট্রিক্স দিয়ে কিন্তু সমীকরণ সমাধান করা যায় না, সমীকরণ সমাধান করা যায় ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি, বিপরীত ম্যাট্রিক্স দিয়ে। এরপর তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই তিনটে সমীকরণকে তুমি যদি সমাধান করতে যাও, তোমাকে নির্ণায়ক পদ্ধতির সহায়তা নিতে হবে। নির্ণায়ক পদ্ধতির সহায়তা নিতে হবে। তাহলে নির্ণায়ক পদ্ধতিটা কি? নির্ণায়ক পদ্ধতি হচ্ছে তোমার নির্ণায়কের মোস্ট ইম্পর্টেন্ট একটা সমীকরণ সমাধান পদ্ধতি হচ্ছে, আরো একটা দুইটা আছে, আমরা যেটা জনপ্রিয় সেটাই বলি, সেটা হচ্ছে ক্র্যামার রোল। ক্র্যামার রোল। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতি এবং নির্ণায়ক বা ক্র্যামার রোল পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে তুমি দুইয়ের অধিক সমীকরণ, তাইলে এখানে সমাধান করা যাবে কয় পদ্ধতি, কয়টা সমীকরণ? দুইটা সমীকরণ এই পদ্ধতিতে সমাধান করা যাবে। তাইলে দুই বা ততোধিক, দুইয়ের অধিক সমীকরণ সমাধান। দুইয়ের অধিক সমীকরণ সমাধানের জন্য আমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স বা নির্ণায়কের ক্র্যামার পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আশা করি আমরা ম্যাট্রিক্স কি সে সম্পর্কে প্রাইমারি একটা আইডিয়া পাইছি। ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের সমীকরণ সমাধান পদ্ধতি। আসো এবার আমরা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স সমীকরণ থেকে ম্যাট্রিক্স বানাবো, আবার ম্যাট্রিক্স থেকে সমীকরণ বানাবো। প্রথমে দেখো সমীকরণ জোট থেকে, দেখো সমীকরণ জোট, এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, টোটাল তিনটা সমীকরণ আছে। সমীকরণ জোটকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে চাইলে প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বন্ধনী ব্যবহার করতে হবে, এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট ইউজ করতে হবে। তিন ধরনের ব্র্যাকেট ইউজ করা যায়, আমরা এরপরে বিষয়গুলো আলোচনা করব। এই যে আমরা সমীকরণের সাহায্যে প্রকাশ করলাম, সমীকরণের সাহায্যে প্রকাশ করার জন্য তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই পাশে হচ্ছে সমীকরণের চলক অংশ, এটা হচ্ছে চলক অংশ বা ভেরিয়েবল পার্ট, আর এই পাশে হচ্ছে ধ্রুবক অংশ। দুইটা আলাদা আলাদা ম্যাট্রিক্স আকারে দেখাইতে হবে। এখন সমীকরণ জোট থেকে আমরা ম্যাট্রিক্সকে সেপারেট করব। তাহলে সমীকরণ জোট থেকে ম্যাট্রিক্সকে সেপারেট যদি করতে যাও, তোমাকে টোটাল তিনটা অংশ নিয়ে কাজ করতে হবে। চলক অংশকে দুই ভাগ করতে হবে আর ধ্রুবক অংশ একটাই থাকবে। তাহলে দেখো আমরা প্রথমে এখানে একটা অংশ ধরে নিলাম এ, এটা হচ্ছে চলকের সহগ অংশ, এটা আমি আগে লিখি তারপর তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। দেখো এখানে সমীকরণের সহগ কি আছে, সমীকরণের সহগ, সমীকরণের চলক হচ্ছে x y z, অজানা রাশি, চলক মানে অজানা রাশি, এটা আমরা জানি। তাহলে x এর সহগ হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1, z এর সহগ হচ্ছে কি c1। তাহলে এদেরকে আমরা আগে ম্যাট্রিক্সে বসাই, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। তাহলে এখন যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল এটার নাম হচ্ছে
এটার নাম এখানে লিখতেছি, তোমরা পরীক্ষার খাতায় যদি এভাবে সমীকরণ থেকে ম্যাট্রিক্স বানাতে হয় এই নামটা লিখবা না। চলকের সহগ অংশ, চলকের সহগ, এখানে আমরা জাস্ট চলকের সহগগুলা নিলাম। এবার যাদেরকে নিতে হবে তাদের হচ্ছে চলক, চলকগুলাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। তাহলে চলককে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এটাকে ম্যাট্রিক্সটা নিতে হবে এভাবে। দেখো কিভাবে নিচ্ছি, এখানে দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড চলকগুলা কিভাবে আছে স্যার? এক্স ওয়াই জেড চলকগুলো আছে ল্যান্ডস্কেপে, ভূমির সমান্তরালে। বাট তুমি যখন চলক অংশ, চলক নিবা, চলক ম্যাট্রিক্স নিবা, এটা হচ্ছে চলকের সহগ ম্যাট্রিক্স, এটা হচ্ছে চলকের সহগ ম্যাট্রিক্স। আমরা এখন সমীকরণকে কিন্তু ম্যাট্রিক্স বানাই ফেলতেছি। তাহলে এখন চলকের সহগ ম্যাট্রিক্স নিলাম। আমরা যখন চলক ম্যাট্রিক্স নিব তখন ল্যান্ডস্কেপে ভূমির সমান্তরালে কি নেওয়া যাবে না, চলককে নেওয়া যাবে না, চলককে নিতে হবে ভূমির সাথে লম্বালম্বি বরাবর, এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা একটা নোট লিখে দিই, এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে চলক ম্যাট্রিক্স, চলক ম্যাট্রিক্স বা ভেরিয়েবল ম্যাট্রিক্স, ইংরেজি লিখলাম না। এবার আরেকটা অংশ হচ্ছে বি, ইউজ করছি, এক্স ইউজ করছি, বি ইউজ করছি। তোমাদের অন্য কোনো লেটার ইউজ করতে ইচ্ছে করলে ইউজ করতে পারবা এ আর বি এর জায়গায়, কিন্তু চলককে সর্বদা এক্স ওয়াই জেড, চলক যেহেতু এক্স ওয়াই জেড আকারে যে কোনো একটা কিছু দিয়ে প্রকাশ করি। তাহলে বি তে আমরা নিব এই যে ব্র্যাকেটের ভিতর ধ্রুবক অংশ। তাহলে এখানে ধ্রুবক অংশ কি আছে? ধ্রুবক অংশ হচ্ছে d1 d2 d3। তাহলে দেখো এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স বা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, ভেরিয়েবল ম্যাট্রিক্স। এবার চলকের সহগ ম্যাট্রিক্স, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েবল। এটা একটু লিখে দিই, এবার অনেকে বলবা ইংরেজিতে কিছু পড়াচ্ছি বাংলায় কিছু পড়াচ্ছি, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েবল। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েবল ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা সমীকরণ থেকে তিন ধরনের ম্যাট্রিক্স পাইলাম, একটা হচ্ছে চলকের সহগ ম্যাট্রিক্স বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েবল ম্যাট্রিক্স, চলক ম্যাট্রিক্স বা ভেরিয়েবল ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই তিনটাকে আমরা যখন, এই তিনটাই কথার কথা মনে করো ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। তাইলে আমরা যদি এই কাজটা করতে চাই, দেখো আমরা যদি এই কাজটা করতে চাই, ম্যাট্রিক্স থেকে যদি সমীকরণ জোট বানাতে চাই, তাহলে এর বিপরীত কাজটা করতে হবে। বিপরীত কাজটা কি? সেটা হচ্ছে এ এক্স ইকুয়াল বি, এক্স ইকুয়াল বি আকারে লিখতে হবে, যেখানের মধ্যে এ হচ্ছে আমাদের চলকের সহগ ম্যাট্রিক্স, এক্স হচ্ছে ধ্রুবক চলক ম্যাট্রিক্স, আর বি হচ্ছে কি ধ্রুবক ম্যাট্রিক্স। তাহলে এখন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এখন আমরা এখান থেকে যে কাজটা করব, কথার কথা আমি এদেরকে জাস্ট একটু পাশাপাশি লিখে বসাই, গুণটা এখন করে দেখাবো না কারণ আমরা এখনো গুণ শিখি নাই। a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটার পাশে তোমাকে ওই ধ্রুবক অংশ, এটা ভেরিয়েবল অংশটা নিতে হবে। ভেরিয়েবল অংশ হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল ধ্রুবক অংশ, ধ্রুবক অংশ হবে, ধ্রুবক অংশে কি আছে d1 d2 d3। তাহলে যে কোনো ম্যাট্রিক্স থেকে যদি সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে আমাকে জাস্ট এভাবে পাশাপাশি লিখতে হবে। পাশাপাশি লিখার পরে এদের মধ্যে গুণও করতে হবে। গুণটা আমরা এখন প্রথম লেকচারে আশা করি বুঝতে পারবো না, আমরা পরবর্তী লেকচারে যখন কোনটা শিখে ফেলবো তখন আমরা সমীকরণ জোট থেকে, ম্যাট্রিক্স থেকে সমীকরণ জোট বানাতে পারবো। তাহলে মোটামুটি
সমীকরণ জোট থেকে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স জোট থেকে সমীকরণ কিভাবে বানাতে হয় সেটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে। তোমাকে যদি পরীক্ষায় ম্যাট্রিক্স কাকে বলে লিখতে দেয়, যদিও সাধারণত এই সংজ্ঞাটা আসে না, তোমাকে যে কাজটা করতে হবে, তুমি কিছু পারো আর না পারো, তুমি কিছুক্ষণ কিছু দূর খালি রাখবা। এই যে ম্যাট্রিক্স কাকে বলে, এখানে এটা বাদ দিলাম। ম্যাট্রিক্স কাকে বলে এটা তোমার খাতা। তুমি কিভাবে ম্যাট্রিক্স কাকে বলে লিখবা দেখো। খাতায় তুমি কাকে বলে লেখা শুরু করলা, শুরু করার পর লাস্টে গিয়ে তুমি লিখে দিবা ইহাকে ম্যাট্রিক্স বলে। আগের অংশ খালি রাখলা, আগের অংশ পাশের জন থেকে দেখে নেওয়ার চেষ্টা করবা। যদি পাশের জন না পারে তাহলে তাকে প্রেসারাইজ করবা, এর পাশের জন থেকে যাতে ম্যাট্রিক্সের বাকি অংশটা জিজ্ঞেস করে। এটা ফানে পার্ট, মজা করলাম একটু। আসো, ম্যাট্রিক্স কাকে বলে। সাধারণত ম্যাট্রিক্সের সংজ্ঞা তোমার জানার দরকার নাই। তুমি যে বিষয়টা জানবা সেটা হচ্ছে সুনির্দিষ্টভাবে আয়তাকারে বা বর্গাকারে, ম্যাট্রিক্স দুই ধরনের আকার, আয়তাকার বা বর্গাকার। সুনির্দিষ্টভাবে আয়তাকারে বা বর্গাকারে সারি বা কলাম, আমরা এখন সারি কলাম কিছুই চিনি না, সারি বা কলাম অথবা উভয়ভাবে সাজানো কিছু সংখ্যক বন্ধনী দ্বারা যদি আবদ্ধ করে যে বিশেষ বিন্যাস পাওয়া যায়, বিশেষ বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এটি এক ধরনের আয়তাকার বিন্যাস। সাধারণত ম্যাট্রিক্সের বেশিরভাগ ইমপ্লিমেন্ট হচ্ছে আয়তাকার বিন্যাসের, সে কারণে এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারেস হিসেবে লিখছি। এখন ব্যাপারটা হলো ম্যাট্রিক্স একটা এক্সক্লুসিভ ইনফরমেশন দিয়ে রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্স কি নয় স্যার, ম্যাট্রিক্স কোনো বিশেষ সংখ্যা নয়, বিশেষ বিন্যাস। বিন্যাস মানে হচ্ছে বিশেষভাবে সাজানো একটা পদ্ধতি, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স হচ্ছে বিশেষ কোনো সংখ্যা নয়, ম্যাট্রিক্স কোনো স্পেসিফিক একটা সংখ্যা নয়, ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই, ম্যাট্রিক্সের নিজস্ব মান নেই। আবার তোমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ করার সময় ম্যাট্রিক্সের মান পড়বা, ওগুলো হচ্ছে নির্ণায়ক মান বা ম্যাট্রিক্স ভ্যালু, সেটা আরেকটা পার্ট। তাহলে ম্যাট্রিক্স বিশেষ কোনো সংখ্যা নয়, এর নিজস্ব কোনো কি নেই, মান নেই। এটা হচ্ছে এক ধরনের অপারেটর। হোয়াট ইজ অপারেটর? অপারেটর, অপারেটর মানে হচ্ছে আমরা ক্লাস 9 10 এ ত্রিকোণমিতিক অপারেটর পড়ছি, সাইন পড়লাম, কস পড়লাম, ট্যান পড়লাম, সাইন কস ট্যান কট সাইক কোসাইক ত্রিকোণমিতিক অপারেটর পড়ছি। অপারেটর এর নিজস্ব কোনো মান নাই। তুমি যদি সাইন এর সাথে থিটা যোগ করো, সাইনের সাথে কি করো থিটা, এটা হচ্ছে থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। এই থিটা কোণ যদি দাও তাহলে সাইন থিটার একটা ভ্যালু দিবে, তাহলে সাইনের নিজস্ব কোনো ভ্যালু নাই। তার মানে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো ভ্যালু নাই, ম্যাট্রিক্সকে তুমি অপারেট করতে পারলে তখন সে ভ্যালু দিবে। কিভাবে অপারেট করবো আমরা সেটা বুঝবো একটু পরে। যেমন এই যে আমরা একটা সংখ্যা আমি ফার্স্টে মুছে দিয়েছিলাম, এই যে 3, এটার কি আছে? 3 এর মান হচ্ছে 3, বাট তুমি অ্যাজ এ ম্যাট্রিক্স হিসাবে, এই যে ম্যাট্রিক্সের জন্য আমরা তৃতীয় বন্ধনী ব্যবহার করলাম, ম্যাট্রিক্সের ভিতরে যে তৃতীয় বন্ধনী ব্যবহার করলাম, এই তৃতীয় বন্ধনী আকারে যদি দেখাই এটা একটা ম্যাট্রিক্স, কিন্তু এই তৃতীয় বন্ধনী আকারে ম্যাট্রিক্স যেটা প্রকাশ করতেছি সেটার মান কিন্তু 3 নয়। মানে ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তি থাকবে সেই ভুক্তির মান কিন্তু কি নয়, ওই সংখ্যাটা নয় বা ওই জিনিসটা নয়। তাহলে আশা করি আমরা ম্যাট্রিক্সের প্রাথমিক সংজ্ঞা বুঝতে পারছি। তাইলে আমরা পরের টপিকে যাই, ম্যাট্রিক্সের প্রকাশ। ম্যাট্রিক্সের প্রকাশ দেখো, ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য টোটাল 3 ধরনের ব্র্যাকেট ব্যবহার করা হয়। একটা হচ্ছে ক্লোজড ব্র্যাকেট, একটা হচ্ছে ক্লোজড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীকে, যেটাকে তোমরা তৃতীয় বন্ধনী হিসেবে জানো। আরেকটা হচ্ছে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, আর একটা হচ্ছে ডাবল মডিউলাস। বাংলাদেশি রাইটারের বইয়ে, বাংলাদেশের বিভিন্ন রাইটারের বইয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ক্লোজ ব্র্যাকেট, তাইলে এটাকে আমরা বিডি দিয়ে মার্ক করি। ওপেন ব্র্যাকেটটা হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বইয়ে বেশি দেখা যায়, ইন্ডিয়ান রাইটারের বইয়ে বেশি দেখা যায়। তোমরা যারা ইন্ডিয়ান রাইটার ফলো করবা ওপেন ব্র্যাকেট বেশি দেখতে পাবা। আর ডাবল মডিউলাস এটা হচ্ছে ইউকে বা ইউএস এর রাইটারের মধ্যে বেশি দেখা যায়। আসো, এটা হচ্ছে পড়ার বাইরের টপিক। এখন আমরা কি করব? ম্যাট্রিক্সকে প্রকাশ করব। ওই আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করা কিন্তু অলরেডি এখন শিখে ফেলছি। ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য কি লাগবে? একটা ক্যাপিটাল লেটার লাগবে। আমি একটা ক্যাপিটাল লেটার দিলাম, আমার নামের অক্ষর দিলাম এম, ইকুয়াল ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য যেহেতু বাঙালিরা কি ব্যবহার করে, তৃতীয় বন্ধনী ব্যবহার করে, আমরা তৃতীয় বন্ধনী ব্যবহার করব। হ্যাঁ, তৃতীয় বন্ধনী দিলাম। তোমরা আবার এটা করবে না, তৃতীয় বন্ধনী দুইটা একসাথে দিয়ে দিও না। আমি মোটামুটি আইডিয়া আছে সেজন্য ফার্স্টে দিয়ে দিছি, কতটুকুতে লিখবো। তাহলে দেখো A11 A12
A13, A21, 22, 23, 31, 32, 33। আমরা এভাবে একটা ম্যাট্রিক্স বসালাম। ও হ্যাঁ, একটা বিষয়, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে আমরা যাদেরকে বসাচ্ছি একটু আগে বলছিলাম তাদের নাম হচ্ছে এন্ট্রি অথবা ভুক্তি। এন্ট্রি বা ভুক্তিগুলা ম্যাট্রিক্সের ভিতরে এন্ট্রি বা ভুক্তিগুলো হচ্ছে দুই ধরনের। প্রথম যে ভুক্তি সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে নিউমেরিক্যাল হতে পারে, নিউমেরিক্যাল বা সাংখ্যিক হতে পারে। তারপর ম্যাট্রিক্সের ভিতরে আরেক রকমের ভুক্তি বসানো যায়, সেটা হচ্ছে স্যার অ্যালফাবেটিক্যাল। ম্যাট্রিক্সের ভিতরে নিউমেরিক্যাল ভ্যালু বসানো যায়, অ্যালফাবেটিক্যাল মানে এটাকে আমরা মনে রাখবো চিহ্ন দিয়ে ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তিগুলোকে বসানো যায়। তাই আবার একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এখন যে ম্যাট্রিক্সটা লিখলাম, ম্যাট্রিক্সের ভিতরে আমি সবগুলা ভুক্তি দিয়ে লিখছি, বাট এর পাশে ছোট আকারে আমি কিছু সংখ্যা লিখছি। কোনোটাতে 1 1 লিখলাম, কোনোটাতে 1 2 লিখলাম, কোনোটাতে 1 3 লিখলাম, এক একটাতে এক এক রকম সংখ্যা। এটা কেন লিখছি বা এটা কি, ম্যাট্রিক্সের ভুক্তি যেগুলা, ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তি, এগুলাকে অলওয়েজ স্মল লেটারে প্রকাশ করতে হবে। ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তিকে প্রকাশ করতে হবে স্মল লেটারে। আর ম্যাট্রিক্সের তোমার যেটা মূল প্রকাশ, একটা ম্যাট্রিক্স হিসেবে দেখাবো, সেটাকে অলওয়েজ ক্যাপিটাল লেটারে দেখাতে হবে, ক্যাপিটাল লেটার। তাহলে আমরা কি শিখলাম, ম্যাট্রিক্সের ভুক্তি হবে স্মল লেটারে বা সংখ্যায়, আর ম্যাট্রিক্সকে প্রকাশ করতে হবে ক্যাপিটাল লেটারে। ক্যাপিটাল লেটার A to Z যে কোনো একটা প্রকাশ করতে পারবো। এবার আসি, এই যে আমরা A11 লেখার পিছনে রিজন, আমরা প্রথমে একটা ছন্দ মনে রাখি। ছন্দটা হলো, একটা শব্দ মনে রাখি, শব্দটা হলো বৃত্তচাপ। বৃত্তচাপের ইংরেজি কি? বৃত্তচাপের ইংরেজি হচ্ছে স্যার আর্ক। আর্কটাকে আমরা এভাবে না লিখে, আর্কটাকে আমরা এভাবে লিখতেছি, একটু বড় করে লিখলাম, আর সি কে আমরা একটু ছোট করে লিখলাম, আর্ক। তাহলে আর্ক বা বৃত্তচাপ যদি হয়, আর্ক বা বৃত্তচাপে দেখো, এই আর দিয়ে বোঝাচ্ছে ম্যাট্রিক্সের রো। আমি এটা একটা টেকনিক দিয়েছি তোমাদের, রো বা বাংলায় বলা হচ্ছে সারি। তারপর সি, সি দিয়ে হচ্ছে স্যার কলাম। কলাম, কলাম মানে হচ্ছে উলম্ব রেখা। তাইলে আমরা A11 যেটা লিখছি, A11 এর রো নাম্বার আমরা আগে রো কলাম মার্ক করে ফেলি, আসো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে রো 1 R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, তাইলে এ বরাবর যাদেরকে আমরা পাচ্ছি এরা হচ্ছে সারি অথবা রো অথবা হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন কিরকম দেখো, আমরা এই যে হরিজন্টাল লাইন ড্র করতে পারতেছি, ভূমির সমান্তরালে হরিজন্টাল লাইন ড্র করতে পারতেছি, তাহলে এদেরকে বলা হচ্ছে সারি। তাহলে সারি কে কে, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা এদেরকে বলা হচ্ছে সারি। তাহলে আসো এবার কলাম চিনি। কলাম হলো ম্যাট্রিক্সের, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। তাহলে এদেরকে একত্রে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে কলাম, ইংরেজিতে বলা হচ্ছে ঠিকই কলাম অথবা ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন, তাহলে ভার্টিক্যাল লাইন কিরকম, এখানে আমরা ভার্টিক্যাল লাইন ড্র করতে পারতেছি, এই যে দেখো ভার্টিক্যাল লাইন, ভূমির
উপর লম্ব বরাবর ভার্টিক্যাল লাইন অথবা উলম্ব রেখা, আরেকটা নামে নামকরণ করা যায়, সেটা হচ্ছে স্যার উলম্ব রেখা। উলম্ব রেখা। তাইলে একটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা এখন কি কি পাইলাম? সারি পাইলাম, কলাম পাইলাম। আবার ম্যাট্রিক্সের প্রকাশের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। দেখো A11, A12, A22, A33, এদের নিয়ে গঠিত, এদেরকে বলা হচ্ছে প্রধান কর্ণ। এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ। এই তিনটা ভুক্তি নিয়ে গঠিত হচ্ছে প্রধান কর্ণ। বলে রাখি, আমরা যে ম্যাট্রিক্সটা নিছি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গাকার। আমরা আয়তাকার ম্যাট্রিক্সে পড়বো বর্গাকার বা রেক্টেঙ্গুলার শেপ। বর্গাকার বা রেক্টেঙ্গুলার শেপ। ফেরত আসি প্রধান কর্ণ। প্রধান কর্ণকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, অথবা নামগুলো মনে রাখতে হবে। আমি বারবারই আগের ব্যাচকেও বলছি, আমি প্রতি ব্যাচেই বলি, তোমাকে বাংলা ইংলিশ দুইটাই জানতে হবে। কারণ তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, বিগত বছরের প্রশ্নগুলোতে তোমার প্রশ্নটা আসে এরকম, অর্ধেক বাংলা আসে, অর্ধেক ইংরেজি আসে। যেমন এটা আসতে পারে, নিচের ম্যাট্রিক্সটির প্রাইমারি ডায়াগোনালের ভুক্তি কত? অর্ধেক বাংলা বলছে, অর্ধেক ইংরেজি বলছে। সুতরাং প্রাইমারি ডায়াগোনাল যদি তুমি না চিনো, প্রাইমারি ডায়াগোনাল মানে যে প্রধান কর্ণ, সেটা যদি তুমি না জানো তাহলে তুমি সেটা আনসার করতে পারবে না। প্রাইমারি ডায়াগোনাল, এটা হচ্ছে প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ আমরা চিনলাম। প্রধান কর্ণ আরেকভাবে চেনার একটা টেকনিক দিই। তুমি ম্যাট্রিক্সের দিকে তাকাবা, এই যে আমি যেভাবে তাকাচ্ছি, ম্যাট্রিক্সের দিকে তাকাবা। তাকানোর পর তোমার ডান হাত দিয়ে ম্যাট্রিক্সের উপরে হাত রেখে ডান হাতকে বাম দিকে উপরের কর্নার থেকে ডান দিকে নিচের কর্নার পর্যন্ত এভাবে একটা দাগ টানবা, মনে মনে একটা দাগ টানবা, এটা হচ্ছে প্রধান কর্ণ। ঠিক সেম ভাবে গৌণ কর্ণ যদি তুমি চিহ্নিত করতে চাও, বাম হাতকে উপরে তুলে ডান পাশে উপরে তুলে ওখান থেকে যদি এভাবে একটা দাগ টানো, তাহলে এটা হচ্ছে কি? গৌণ কর্ণ। এই কর্ণটার নাম হচ্ছে স্যার গৌণ কর্ণ। এই কর্ণটার নাম হচ্ছে কি? এই কর্ণটার নাম হচ্ছে গৌণ অথবা সেকেন্ডারি ডায়াগোনাল। তাহলে আমরা এখন কি শিখলাম? ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য কি কি দরকার? একটা ক্যাপিটাল লেটার দরকার। ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তিগুলা দিব, ভুক্তিগুলা কি অ্যালফাবেটিক্যাল হতে পারে অথবা নিউমেরিক্যাল হতে পারে। ম্যাট্রিক্সের ভিতরে কি কি আছে? ম্যাট্রিক্সের ভিতরে তার সারি আছে, সারি বা সম আনুভূমিক রাশি বরাবর যে ভুক্তিগুলো আছে তাদেরকে বলা হয় সারি। আর উলম্ব উলম্ব রেখা বা এটাকে খাড়া রেখা বলতে পারো। খাড়া রেখা যেগুলা, তারা হচ্ছে কলাম বা ভার্টিক্যাল লাইন। এরপরে আমরা শিখলাম কি? প্রধান কর্ণ। প্রধান কর্ণ কিরকম? এই যে প্রধান কর্ণ হচ্ছে কি জাতীয়, তোমার রো আর কলাম সেম এরকম ভুক্তি যেগুলো, তারা হচ্ছে প্রধান কর্ণ। ব্যাপারটা খেয়াল করো, আমি একটু দেখাই দিই। এই যে রো কলাম সেম, এখানে রো আর কলাম সেম, এখানে রো কলাম সেম, এখানে রো কলাম সেম। তাহলে প্রধান কর্ণে কি মনে রাখবা? প্রধান কর্ণে রো আর কলামের ভুক্তি একই হবে। তারপর গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল, 31, 22, 13, এদেরকে বলা হচ্ছে গৌণ কর্ণ ভুক্তি। তাহলে আশা করি ম্যাট্রিক্সের প্রকাশ পর্যন্ত তোমাদের কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার। তোমরা যদি তারপরেও ক্লিয়ার না হয়, তোমরা ভিডিওটা পজ করে বা একটু আস্তে ধীরে দেখবা, তাহলে আশা করি এই ম্যাট্রিক্সের প্রকাশ পর্যন্ত তোমাদের কনসেপ্টে কোনো সমস্যা হবে না। তো এখন আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্স কত প্রকার, এটা পারফেক্ট কোনো আনসার দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে এক এক বইয়ে ম্যাট্রিক্সের প্রকারভেদ এক এক রকম। তার পাশাপাশি ম্যাট্রিক্স হচ্ছে 20 প্রকার থেকে শুরু করে প্রায় 34 বা 36 প্রকারের ম্যাট্রিক্স আছে। এবং কোনো পরীক্ষায় দেখা যায় না যে ম্যাট্রিক্স কত প্রকার, এই জাতীয় কোনো এমসিকিউ বা সিকিউ কোনো পরীক্ষায় বিগত সালে আসে নাই। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আমরা জটিলতায় যাব না।
আমরা যে কাজটা করব, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ, এই প্রকারভেদগুলোকে আমরা ধাপে ধাপে শিখব। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হয় রো ম্যাট্রিক্স। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, এই যে 20 বা 34 প্রকার, এই প্রকারভেদগুলোর প্রত্যেকটা সংজ্ঞা তোমাদের বইয়ে দেওয়া আছে, ইভেন আমার স্লাইডেও দেওয়া আছে। কিন্তু এই সংজ্ঞাগুলো পরীক্ষায় সাধারণত তেমন একটা প্রশ্ন দেখা যায় না, ক নাম্বার আসলে কদাচিৎ 1-2টা প্রশ্ন। সুতরাং তোমরা সংজ্ঞা মুখস্থ করার দিকে যাবে না, তোমরা যেই টেকনিকে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো মনে রাখবা সেটা হচ্ছে দেখিলে চিনিব পাই, মানে দেখার সাথে সাথে তোমাকে চিনতে হবে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটা কি সারি ম্যাট্রিক্স, এটা কলাম ম্যাট্রিক্স, এটা আয়ত ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, সেটা চিনতে হবে, বা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তার মানে দেখে চিনার সাহায্যে তোমাকে চিনতে হবে এটা কোন ধরনের ম্যাট্রিক্স। কারণ ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে 2 ধরনের প্রশ্ন আসে। নাম্বার 1 হচ্ছে একটি প্রশ্ন দিল নিচের কোনটি সারি ম্যাট্রিক্স, ওখানে অনেক ধরনের 4টা एग्जांपल আছে, 4টার মধ্যে যেটা সারি ম্যাট্রিক্স সেটা কারেক্ট आंसर। আরেকটা পদ্ধতিতে প্রশ্ন হয়, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, তারপর বলল যে এই ম্যাট্রিক্সটি কোন ধরনের, তাহলে নিচে অপশন দিল সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, যেটা কারেক্ট आंसर সেটা মার্ক করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়াটা আহামরি ইম্পর্টেন্ট না, আমরা তারপরেও সংজ্ঞাগুলো বইয়ের সাথে মিল রেখে সংজ্ঞাগুলো আমি আমার স্লাইডে দিয়ে রাখছি, এবং এই ক্লাসের পিডিএফ এ তোমরা স্লাইডটা পেয়ে যাবে, ক্লাসের ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। আমি এখানে একটা ওয়ার্ডকে একটু হাইলাইট করে রাখছি, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি, আমাকে কলাম কয়টা মেনশন করা নাই, আমাকে সারি মেনশন করছে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। তাহলে আসো সারি ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। তাহলে আমরা एग्जांपल দেখি। প্রথম যে एग्जांपलটা নিব সেটা হচ্ছে আমরা গত কয়েকটা কনসেপ্টে পড়ছি কিছুক্ষণ আগে, একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য ক্যাপিটাল লেটার লাগবে, ক্যাপিটাল লেটার দিয়ে তাকে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী অথবা ডাবল মডুলাস, ডাবল মড চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হয়। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ভুক্তিগুলা নিচ্ছি 1 2 2 3। তাহলে এই ম্যাট্রিক্সে সারি কয়টা, আমরা ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা পড়ছি, আর্ক দিয়ে পড়ছিলাম, এখানে আরেকটু অর্ডার বা মাত্রাটা একটু ডিটেইলসে পড়াই দিই। অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার, অথবা বাংলায় বললে সেটা হচ্ছে মাত্রা, অর্ডার বা মাত্রা, বা রো এবং কলামের নাম্বার। অর্ডার বা মাত্রা আমরা কিভাবে পড়বো, দেখো অর্ডার বা মাত্রা আমরা পড়বো বা মনে রাখবো, অর্ডার বা মাত্রা মনে রাখবো, মনে রাখার টেকনিক, আগে মনে রাখার টেকনিক দিয়েই তোমার পড়াটা পড়তে হবে। মনে রাখার টেকনিক হচ্ছে আরসিকুলা, আরসিকুলা, এই আরসিকুলা টেকনিকের মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা মনে রাখবো। তাহলে আরসিকুলার, আর দিয়ে হচ্ছে রো, সি দিয়ে হচ্ছে কলাম। একটা ম্যাট্রিক্সে কয়টা রো আছে কয়টা কলাম আছে আমাকে সেটা জানতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্সে রো মানে হচ্ছে সারি, আর কলাম মানে হচ্ছে কলাম। যেমন আমরা একটা ম্যাট্রিক্স অলরেডি সারি ম্যাট্রিক্সের एग्जांपलের জন্য একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সটাতে কয়টা রো আছে কয়টা কলাম আছে সেটা আমাকে জানতে হবে। আমরা রো কিভাবে ম্যাট্রিক্সের প্রকাশ টপিকে পড়ছিলাম, রো কিভাবে জাস্টিফাই করছিলাম, সেটা হচ্ছে রোটা হচ্ছে আনুভূমিক রেখা, আনুভূমিক রেখা বরাবর এখানে একটা আনুভূমিক রেখা টানা যাচ্ছে, তার মানে এখানে সারি হচ্ছে কয়টা, একটা সারি, একটা সারি, এখানে সারি হচ্ছে একটা, এখানে একটা সারি, কলাম হচ্ছে কয়টা স্যার, 3টা, কারণ উলম্ব বরাবর এখানে 3টা রেখা টানা যাচ্ছে, উলম্ব বরাবর 1 2 3টা, 3টা রেখা টানা যাচ্ছে, সেজন্য এই ম্যাট্রিক্সটা একটা সারি ম্যাট্রিক্স। আর সারি ম্যাট্রিক্সের সংজ্ঞাও আছে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকে কি বলা হচ্ছে, সারি ম্যাট্রিক্স। এবার আমি আরেকটা বিষয় বলি, এই যে আমি এখানে মাঝখানে একটা গুণ চিহ্ন লিখছি, একটা মাল্টিপ্লিকেশনের সিম্বল লিখলাম, সেটা একটু বোঝাই দিই। সেটা হচ্ছে এই যে আর সিকুলার রো এবং কলামের মাঝখানে এরকম একটা গুণ চিহ্ন লিখতে হবে। এই গুণ চিহ্নটাকে তুমি এভাবে পড়তে পারবা না, আর ইনটু সি, আর মাল্টিপ্লিকেশন সি,
আর গুণ সি এভাবে পড়তে পারবা না, এটার আর একটা আলাদা একটা নাম আছে। এটার আলাদা নাম হচ্ছে বাই অথবা বাই, মানে আমরা পড়বো এভাবে আর বাই সি, রো বাই কলাম। এই বাই শব্দটা আরেক জায়গায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রুমের ক্ষেত্রফলের ক্ষেত্রে। যেমন তুমি যে রুমে থাকো সেই রুমটা চিন্তা করে দেখো, ওই রুমটা হইতে পারে 10 ফিট বাই 10 ফিট, 3 মিটার বাই 3 মিটার, 2 মিটার বাই 2 মিটার, 1 মিটার বাই 1 মিটার। এখানে মাঝখানে আমি বলার সময় একটা কি বলতেছি, বাই বলতেছি। এই বাই কথাটা দ্বারাই কি বোঝাচ্ছে, যে কোনো একটা এরিয়া বা ক্ষেত্রফল বোঝাচ্ছে। এরিয়া ক্ষেত্রফলে যে বাই শব্দটা ব্যবহার করা হয় ম্যাট্রিক্সের রো কলাম বা অর্ডার বোঝানোর জন্য আমরা কিভাবে কি করব, বাই শব্দটা ব্যবহার করব। তাহলে আমরা সারি ম্যাট্রিক্সের প্রথম একটা এক্সাম্পল দেখলাম, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি সারি ম্যাট্রিক্সের। 1 2 3 ডট ডট এন। তাহলে এই ম্যাট্রিক্সে দেখো, এই ম্যাট্রিক্সটাতে সারি কয়টা, কলাম কয়টা? এই ম্যাট্রিক্সটাতে সারি হচ্ছে একটা, বাই দিয়ে রাখলাম। এবার কলাম কয়টা আমরা আগে একটু জাস্টিফাই করি। 1 2 3, এখানে ডট 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 ডটের মধ্যে আমরা কয়টা আছে সেটা জানি না। এরপরে দিলাম এন, এন সংখ্যক। তাইলে সারি কলাম হবে কয়টা, কলাম হবে এন সংখ্যক, 1 বাই এন। এন এর মান তুমি যত ধরো ততই অ্যান্সার, এন সংখ্যক কলাম। তাইলে এবার একটু বিষয়টা বোঝাই। এই যে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমরা ডট ডট দিছি, ডটের প্রথম ডট মানে হচ্ছে এন্ড, দ্বিতীয় ডট মানে হচ্ছে স্যার সো, তৃতীয় ডট মানে হচ্ছে অন। বাংলায় যদি তাদেরকে প্রকাশ করি এবং আর এবং আরো, এই শব্দটার মাধ্যমে আমাকে এন্ড সো অন ডট ডট এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাইলে আমরা দুই ধরনের সারি ম্যাট্রিক্স দেখলাম, একটা হচ্ছে 1/3, 1/2 হতে পারে। আমরা যদি 1/2 নিই তাহলে 1/2 হবে। আর এখন নিলাম যে সেটা কি 1/n, মানে n এর মান তুমি যাই ধরো, n এর মান 5 হতে পারে, n এর মান 10 হতে পারে, n এর মান 1000 হতে পারে, যে কোনো কিছু। তাহলে আশা করি আমাদের সারি ম্যাট্রিক্সের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরের টপিক হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হচ্ছে, আবার আসি, কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম, খেয়াল করিও এটা সারি ম্যাট্রিক্সের সাথে মিলিয়ে আছে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে যদি কলাম ম্যাট্রিক্স বলা হয়, আসো আমরা একটা কলাম ম্যাট্রিক্স দেখি। এ 1 2 3। এই যে এখন এই ম্যাট্রিক্সটাতে যদি আমরা ভালো করে তাকাই তাহলে দেখা যাবে এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটা। তাহলে সারি কয়টা, আনুভূমিক বরাবর ভুক্তি পাচ্ছে একটা, দুইটা, তিনটা। তাইলে এই ম্যাট্রিক্সের আমাদের অর্ডার বা মাত্রা যদি লিখতে যাই, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা হবে, এর সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে কয়টা স্যার, একটা। সারি 3টা, কলাম একটা। তোমাকে সব সময় আর্সিকুলার মেথড বা এর আগে আমরা ম্যাট্রিক্সের প্রকাশে পড়ছিলাম আর্ক, এ আর সি। আর্ক মেথড বা আর্সিকুলার মেথডে তোমাকে আগে রো লিখতে হবে বা রো পড়তে হবে, তারপরে কলাম পড়তে হবে। তাইলে এখানে রো কয়টা, রো হচ্ছে 3টা, কলাম কয়টা, কলাম একটা। আর কলাম যদি একটা হয় সেই ম্যাট্রিক্সের নামই হচ্ছে কি, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে তাহলে আমরা n/1ও দেখাতে পারি। আসো সেই এক্সাম্পলটা দেখি। a ইকুয়াল 1 2 3 ডট 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 n। তাহলে এটার মাত্রা যদি আমরা প্রকাশ করি, এটার মাত্রা হবে nটা রো বাই একটা কলাম। এই যে n সংখ্যক রো, n সংখ্যক রো দেখো, একটা রো, দুইটা রো, তিনটা রো, ডট ডটে আমরা কয়টা রো আছে সেটা জানি না, n সংখ্যক রো। তাহলে n সংখ্যক রো, কলাম কয়টা স্যার, কলাম একটা, n সংখ্যক রো, একটা কলাম। এটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। তাহলে আমাদের এই যে কলাম ম্যাট্রিক্সের সংজ্ঞা, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স বলে, এবং কলাম ম্যাট্রিক্সের এক্সাম্পল এই পরীক্ষায় আসবে কিন্তু এক্সাম্পল, নিচের কোনটি কলাম ম্যাট্রিক্স বা এটি কোন ধরনের ম্যাট্রিক্স, এই জাতীয় প্রশ্ন। তাইলে কলাম ম্যাট্রিক্স রিলেটেড আমাদের আলোচনা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী টপিকে যাই, পরের প্রকারভেদ, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স।
তাহলে সারি এবং কলাম সংখ্যা সমান মানে হচ্ছে রো ইকুয়াল কলাম। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স এর আমরা एग्जांपल শুরু করি। প্রথম যে एग्जांपलটা দিলাম এ ইকুয়াল, আমরা একটা ভুক্তি নিলাম। এটার অর্ডার বা মাত্রা কত হবে? এখানে কিন্তু সারি আর কলাম সমান। এটার রো কয়টা? এখানে রো হচ্ছে একটা, কলামও একটা। তাহলে রো একটা, কলামও যদি একটা হয় তাহলে এটার অর্ডার কত হবে? এটার অর্ডার হবে 1/1। তাহলে যে ম্যাট্রিক্সের একটা রো একটা কলাম তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। এরপর আমরা এই বর্গ ম্যাট্রিক্সের মধ্যে 1/1 ম্যাট্রিক্স যেটা, সেটার আরেকটা নাম আছে, সেটাকে আমরা আরেকটা প্রকারভেদে পড়বো। নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স বা একক ভুক্তি ম্যাট্রিক্স। এটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলসে পড়বো, আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে পরবর্তী লেকচারে পড়বো। তারপর এবার আমরা দ্বিতীয় एग्जांपले যাই। সেটা হচ্ছে আমরা বি একটা ম্যাট্রিক্স নিলাম। বি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1 2 3 4। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এটার রো দেখা যাচ্ছে কয়টা? এখানে রো হচ্ছে একটা দুইটা, কলাম কয়টা স্যার? একটা দুইটা। তাহলে রো দুইটা, কলামও দুইটা। তাহলে এর অর্ডার বা মাত্রা হবে দুইটা রো দুইটা কলাম। তারপর আমরা আরেকটা एग्जांपल দেখি, সি। এই সি एग्जांपल যেটা লিখবো এটাই হচ্ছে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত ম্যাট্রিক্স। সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে সি ম্যাট্রিক্স, এটার অর্ডার বা মাত্রা কত হবে? দেখো, এটার অর্ডার বা মাত্রা হবে, এখানে রো আছে কয়টা? এখানে রো আছে তোমার তিনটা, একটা রো দুইটা রো তিনটা রো। কলাম আছে কয়টা? একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম। তাহলে এর অর্ডার বা মাত্রা হবে 3/3, তিনটা রো তিনটা কলাম। তাহলে এভাবে করে আমরা কত যেতে পারি? 4/4 যেতে পারি, 5/5 যেতে পারি। তবে সুখবর হলো তোমাদের এইচএসসি তে 1/1 2/2 3/3 এতটুকু পর্যন্ত পড়লে এর বাইরে আর কিন্তু বর্গ ম্যাট্রিক্সের एग्जांपल লাগে না। 3/3 পর্যন্ত তোমাদের এইচএসসি সিলেবাস। তোমরা যখন অনার্স উঠবা তোমাকে 4/4 5/5 n/n এগুলো সলভ করতে হবে বা এই জাতীয় পড়াশোনা করতে হবে। আসো আমরা এবার ইয়াতে যাই, আরেকটা জটিল एग्जांपले যাই। এখন আমরা আরেকটা एग्जांपल নিচ্ছি। এটা সি নিছি, আচ্ছা এটা এ দিয়ে ধরি। দেখো আমি বিশাল করে নিচ্ছি। প্রথম আমরা এটাকে নিউমেরিক স্টাইলে দেখাবো না, আমরা অ্যালফাবেটিক্যাল সিস্টেমে দেখাবো। অ্যালফাবেটিক্যাল সিস্টেম মানে হচ্ছে, এর আগে পড়ছিলাম আমরা A11 রো আর কলাম এবং একটা ভুক্তিকে একটা লেটার দিয়ে দেখাবো। তারপর A12 A13 ডট 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 A1n। তারপর পরেরটা হলো A21 22 23 ডট 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 A2n। এরপরে আমরা পাচ্ছি 31 32 33 ডট ডট A3n। তাহলে এবার দেখো, তাহলে এভাবে করে A31 এখানে রো বাড়তেছে, আস্তে আস্তে রো বাড়তেছে। তাহলে রো যদি আমরা এদিকে বাড়াতে থাকি, রো এদিকে বাড়াতে পারে থাকি, তাহলে আমার সর্বশেষ ভুক্তিটা কি আসবে? an1, সর্বশেষ ভুক্তিটা। মানে n সংখ্যক রোতে যেতে পারবো আমরা, বাট কলাম 1। তাহলে এর পরেরটা হবে an2, এর পরেরটা হবে an3। তাহলে এভাবে করে যেতে যেতে আমরা লাস্টে একদম লাস্ট ভুক্তি যেটা পাবো সেটা হচ্ছে an, কারণ আমরা n সংখ্যক রোতে চলে গেছি, n সংখ্যক কলামে চলে গেছি। তাহলে n সংখ্যক রোতে এবং n সংখ্যক কলামে যদি চলে যাই,
আমাকে এভাবে দেখাইতে হবে। তাহলে মাঝখানে এই খালি জায়গাটা কি করব, খালি জায়গাটা আমরা এভাবে ডট দিয়ে ফিল আপ করে দিব। তাইলে এটা হইলো এই এখন যে ম্যাট্রিক্সটা লিখলাম, এই ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা হইলো n বাই n, n বাই n, মানে এটা 3/3 এর চেয়ে বড় n বাই n। তুমি এটা দিয়ে 4/4 ও দেখাতে পারবা, এখানে একটা রো বাড়বে একটা কলাম বাড়বে, 5/5 দেখাতে পারবা, 6/6, 100/100, 1000/1000 এভাবে তোমরা দেখাতে পারবা। তাহলে আশা করি আমাদের বর্গ ম্যাট্রিক্স রিলেটেড যত কনসেপ্ট প্রয়োজন আশা করি তোমাদের ক্লিয়ার। আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। পরের টপিক হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। আমরা অলরেডি বলতে বলতে আমাদের এই লেকচার 1 ম্যাট্রিক্স লেকচার 1 এর শেষ টপিকে চলে আসছি। আয়তকার ম্যাট্রিক্স আমাদের শেষ টপিক। এরপরে আমরা পরবর্তী লেকচার 2 তে বাকি প্রকারভেদগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখো এখন আয়তকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সমান নয়, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম কি হবে না, সমান হবে না, রো নট ইকুয়াল কলাম। আচ্ছা, রো নট ইকুয়াল কলাম বুঝলাম। রো নট ইকুয়াল কলাম যদি হয় তাহলে কি হতে পারে? রো আর কলাম সমান নয়। রো আর কলাম যদি সমান না হয় তাহলে কি হতে পারে? দুইটা শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে তোমার রো গ্রেটার দেন কলাম, আর একটা হচ্ছে রো লেস দেন কলাম। মানে একটাতে রো বড় কলাম ছোট, আর একটা হচ্ছে কলাম বড় রো ছোট। তাহলে এটা যদি হয় আমরা রো বড় কলাম ছোট এই ধরনের দুইটা এক্সাম্পল দিয়ে আগে দেখাই। আমাদের প্রথম যে এক্সাম্পলটা নিব সেটা হচ্ছে রো বড় কলাম ছোট, রো বড় কলাম ছোট এই এক্সাম্পলটা। আরেকটা এক্সাম্পল আমরা নিব রো ছোট কলাম বড়। এই দুইটা এক্সাম্পল দিয়ে আগে আমরা আয়তকার ম্যাট্রিক্স দুই ধরনের সেই দুই ধরনের এক্সাম্পলগুলো দেখি। তাহলে রো বড় কলাম ছোট একটা এক্সাম্পল নিলাম। আমরা যেই সংখ্যা নিয়েছিলাম সংখ্যাই নিই। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এই ম্যাট্রিক্সটাতে যদি আমরা ভালো করে তাকাই, এই ম্যাট্রিক্সে হচ্ছে তোমার রো 1 রো 2 রো 3 তিনটা রো, কলাম কয়টা? 1 কলাম 2 কলাম, কলাম 1 কলাম 2। তাহলে এটার অর্ডার বা মাত্রা যদি আমরা লিখতে চাই, এটার অর্ডার বা মাত্রা হবে তিনটা রো, আগে রো বলতে হবে তারপর কলাম, দুইটা কলাম। তার মানে এখানে রো বেশি কলাম কম। এবার আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে রো কম কলাম বেশি। একটা ম্যাট্রিক্স নিলাম, সেম আমরা 1 2 3 দিয়ে দেখব। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে দেখো এখন 1 2 3 4 5 6 যেটা লিখলাম, এই ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা কত? এই ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা হচ্ছে এখানে একটা রো দুইটা রো, রো 1 রো 2। কলাম কয়টা? কলাম হচ্ছে 1 কলাম 2 কলাম 3 কলাম, তিনটা কলাম। যেহেতু আমাদের অর্ডার বা মাত্রাটাকে আগে রো পড়তে হবে তারপর কলাম পড়তে হবে, তাহলে এখানকার রো হবে, এখানে রো হবে তোমার দুইটা রো, কলাম হবে তিনটা কলাম। এবার আসি এই যে আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের দুই ধরনের প্রকারভেদ। যেহেতু রো নট ইকুয়াল টু কলাম শর্তটা স্যাটিসফাই করতেছে, রো নট ইকুয়াল টু কলাম শর্তটা স্যাটিসফাই করতেছে, এখানে তোমার এই দুইটা প্রকারভেদের দুই ধরনের কি আছে, নাম আছে। সেটা হচ্ছে, আমি নামগুলো আগে লিখতেছি। এটা হচ্ছে আয়তাকার উলম্ব ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে আয়তাকার উলম্ব, অথবা মনে রাখার জন্য বলতেছি এটা খাড়া ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সটা একটু খাড়া আয়তাকার। এখন আরেকটা বিষয় মনে আসলো, সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, এটার প্রধান কর্ণ নেই। এই শর্তটা একটু তোমার মাথায় রাখতে হবে, প্রধান কর্ণ নেই, প্রধান কর্ণও নেই গৌণ কর্ণও নেই। আমাদের এই যে বর্গ ম্যাট্রিক্স যেখানে পড়লাম, বর্গ ম্যাট্রিক্সে দেখো, বর্গ ম্যাট্রিক্সে কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই কর্ণ আছে।
প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই কর্ণ আছে। এই যে দেখো, এটার কর্ণ প্রধান কর্ণ, এটাই গৌণ কর্ণ, এটার প্রধান কর্ণ গৌণ কর্ণ, প্রধান কর্ণ গৌণ কর্ণ, মানে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা গৌণ কর্ণ আছে। তাহলে বর্গাকার ম্যাট্রিক্স চেনার আরেকটা উপায় হচ্ছে প্রধান অথবা গৌণ কর্ণ আছে। আর আয়তাকার ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে প্রধান অথবা গৌণ কর্ণ নেই। যে ম্যাট্রিক্সের প্রধান অথবা গৌণ কর্ণ নেই তাকে আমরা বলবো কি আয়তাকার ম্যাট্রিক্স। এবার আয়তাকার ম্যাট্রিক্সের মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মানে রো গ্রেটার দেন কলাম কন্ডিশন, একটা হচ্ছে রো গ্রেটার দেন কলাম কন্ডিশন, আর একটা হচ্ছে রো লেস দেন কলাম কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা এই যে রো গ্রেটার দেন কলাম কন্ডিশনের যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে আয়তাকার উলম্ব বা আয়তাকার খাড়া ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে আয়তাকার আনুভূমিক ম্যাট্রিক্স। আয়তাকার আনুভূমিক, আয়তাকার আনুভূমিক ম্যাট্রিক্স, আয়তাকার আনুভূমিক ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ভার্টিক্যাল ম্যাট্রিক্স আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হরিজন্টাল ম্যাট্রিক্স। তাহলে মোটামুটি লেকচার 1-এ আমরা আলোচনা করার চেষ্টা করলাম ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের দৈনন্দিন জীবনে ব্যবহার কিরকম, ম্যাট্রিক্স প্রকারভেদ বিষয়ে আলোচনা করলাম এবং বেশ কয়েকটা প্রকারভেদ আলোচনা করলাম। মোটামুটি 4টা প্রকারভেদ আলোচনা করছি। আশা করি তোমরা আমাদের লেকচার 1 ক্লাসটা পুরোপুরি দেখেছো এবং পুরোপুরি উপভোগ করেছো। তো পরবর্তীতে এরপরে আমরা লেকচার 2-তে আরো কিছু প্রকারভেদ আলোচনা করব। ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ টোটাল ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার, যেটা ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের সম্পূর্ণটা কভার করার চেষ্টা করব। উইদিন 1 উইকের মধ্যে আমরা আশা করি চেষ্টা করব সবগুলা ক্লাস দিয়ে দেওয়ার। সবাই সাথে থাকবা, ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।